হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই এসএসসি জিডি কনস্টেবলের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। তোমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তো আজকে তোমাদের করাবো 20তম ক্লাস। এর আগে আমি 19টি ক্লাস তোমাদের করে দিয়েছি। এছাড়াও এসএসসি জিডি কনস্টেবলের 2023-এর 1 থেকে 77টি সেটও কিন্তু আমি তোমাদের জন্য করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক প্রশ্নগুলো। আর শুরু করার আগে বলছি, তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন? কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড লিটন। লর্ড লিটন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন। তো তোমাদের কাছে আজকে একটু প্রশ্ন থাকবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2023 সালে কাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? 2023 সালে কাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তো এটা কিন্তু 2021 সাল থেকে কিন্তু নাম পরিবর্তন হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ এই উভয়কেই কিন্তু এই 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ 2023 সালে হংজুতে এশিয়ান গেমসে পুরুষদের ডবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কিন্তু সোনা পেয়েছে। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ 2023-এ এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে কিন্তু সোনা পেয়েছে। এছাড়াও তোমাদের জন্য আমি 2023 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর একটি ভিডিও আমি করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলোর মধ্যে কোনটি ক্ষার ধাতুর মধ্যে পড়ে না? দেখো, লিথিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, এই 4টে অপশন আছে। তার মধ্যে কোনটি ক্ষার ধাতুর মধ্যে পড়ে না? দেখো, লিথিয়াম ক্ষার ধাতু, পটাশিয়াম ক্ষার ধাতু, সোডিয়াম ক্ষার ধাতু। তো সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু এই ক্ষার ধাতুর মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত? কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের কিন্তু মণিপুরে কিন্তু এই কেইবুল লামজাও অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট, চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যায় অবস্থিত। চিল্কা হ্রদ কোথায়? উড়িষ্যায় কিন্তু চিল্কা হ্রদটি অবস্থিত। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোন বছর থেকে স্পেশাল ইকোনমিক জোন বা সেজ এর নীতি কার্যকর করা হয়েছিল? কোন বছর থেকে ভারতে স্পেশাল ইকোনমিক জোন বা সেজের কার্যকর করা হয়েছিল? তো এপ্রিল 2000 সাল থেকে কিন্তু এই ভারতের স্পেশাল ইকোনমিক জোন নীতি কার্যকর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চলো,
কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয়? কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয়? তো একটু লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া যে তোমরা অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইন্টারফেজ। কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয়? ইন্টারফেজে কিন্তু সংশ্লেষিত হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে যৌথ তালিকাটি নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে যৌথ তালিকাটি নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু এই যৌথ বা যুগ্ম তালিকাটি নেওয়া হয়েছে। রাশিয়ার থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য ধারণাটা কিন্তু রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? দেখো, ভারতের মোট বনভূমির পরিমাণ 24.62%। কত? ভারতের বর্তমানে কিন্তু বনভূমির পরিমাণ একটু বেড়ে গেছে, তো 24.62%। সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে। কোথায়? ভারতের মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। আর শতকরা অনুযায়ী যদি দেখি, শতকরা অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মিজোরামে। মিজোরামে কিন্তু তার টোটাল শতকরা প্রায় 84.53% কিন্তু বনভূমি দ্বারা রয়েছে। আর ঠিক আছে, শতাংশ অনুযায়ী কিন্তু মিজোরামের বনভূমি বেশি। আর শতকরা অনুযায়ী সবচেয়ে কম বনভূমি রয়েছে পাঞ্জাবে। আর তোমাদের যেটা প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? তো সঠিক উত্তর হবে হরিয়ানায়। হরিয়ানা রাজ্যে কিন্তু বনভূমির পরিমাণ সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কিন্তু বনভূমির সংখ্যা সবচেয়ে বেশি। আর শতকরা অনুযায়ী যদি দেখি, শতকরায় কিন্তু মিজোরামের বনভূমি সবচেয়ে বেশি। আর শতকরা অনুযায়ী পাঞ্জাবের বনভূমি সবচেয়ে কম। আর ভারতের বনভূমির পরিমাণ 24.62%। চলো নেক্সট প্রশ্ন। যদি মনে হয় দেশের মূলধন বাজারে কালোবাজারি হচ্ছে, তাহলে সেটা রোখার দায়িত্ব কারদের? যদি মনে হয় দেশের মূলধন বাজারে কালোবাজারি হচ্ছে, তাহলে সেটা রোখার দায়িত্ব কার? সেবির হাতে কিন্তু বর্তিত আছে। এই সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো 1988 সালে কিন্তু সেবি গঠিত হয়েছিল। এবং সেবির কাজ কিন্তু 1992 সাল থেকে কিন্তু সেবি তার কাজ শুরু করে। সেবির সদর দপ্তর কোথায়? সেবির সদর দপ্তর কিন্তু ভারতের বোম্বাই শহরে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন। কোনটি ত্বরণের এসআই একক? ত্বরণের এসআই একক কোনটি? খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু ত্বরণের একক, এসআই একক। চলো নেক্সট। হলদিঘাটের যুদ্ধেও কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো, ঘাটের যুদ্ধটি হয়েছিল মেবারের রানা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে। এবং এই যুদ্ধে কিন্তু আকবর জয়ী হয়েছিল। তাহলে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে। কত সালে? তো হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল 1576 সালে। 1576 সালে কিন্তু এই হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন। কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 7ই এপ্রিল। 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে। এই দিবস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তো তোমরা যারা শুধু যে এসএসসি জিডি নয়, তোমরা যারা ফুড সাপ্লাই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু এই প্রশ্ন দেখে যাবে, তোমাদের কাছেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নগুলোর পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো নেক্সট। 2023 ডিসেম্বর অনুযায়ী
কে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন? ভারতের মহিলা দলের কোচ। তো ভারতের পুরুষ দলের কোচকে, পুরুষ দলের কোচ কিন্তু রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় কিন্তু ভারতীয় পুরুষ দলের কোচ। এবং অজিত আগারকার হচ্ছেন ভারতীয় প্রধান নির্বাচক কমিশন। ঠিক আছে, ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন অজিত আগারকর। এবং বিসিসিআই সভাপতি হচ্ছে রজার বিনি কিন্তু বিসিসিআই সভাপতি, এবং সচিব জয় শাহ। আর বলেছে মহিলা ক্রিকেট দলের কোচ হলেন অমল মজুমদার কিন্তু ভারতীয় মহিলা দলের বর্তমান কোচ। পরবর্তী প্রশ্ন, কোনো ধনাত্মক চার্জ থাকলে, কোনো বস্তুর ধনাত্মক চার্জ থাকলে এর অর্থ কী? কোনো বস্তুর ধনাত্মক চার্জ থাকলে এর অর্থ হলো কি বলো? এর অর্থ হলো এতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন রয়েছে। কোনো বস্তুর ধনাত্মক চার্জ মানে ইলেকট্রনের থেকে কিন্তু প্রোটনের সংখ্যা বেশি। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি 1000 পুরুষের সঙ্গে মহিলার সংখ্যার অনুপাত। তো ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 943 জন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 943 জন। আর সবচেয়ে বেশি লিঙ্গানুপাত রয়েছে কোন রাজ্যে? এখানে কেরালায় কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। সেখানে কিন্তু 1000 জন ছেলের মধ্যে কিন্তু মহিলাদের সংখ্যা কিন্তু 1028 জন। তাহলে এখানে কিন্তু মহিলার সংখ্যা বেশি। তাহলে কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? কেরালায়। আর কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম? সেটা কিন্তু হরিয়ানাতে কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো সঠিক উত্তর হবে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। চলো নেক্সট প্রশ্ন, আমুরি সিং কোন শাস্ত্রীয় নৃত্যের একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী? আমুরি সিং ভারতে টোটাল 8টি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি কিন্তু 8টা নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। তার মধ্যে কথাকলি, শাস্ত্রীয়, ভরতনাট্যম, মণিপুরী অন্যতম। তো আমুরি সিং কোন নাচের জন্য প্রসিদ্ধ? তো তিনি হলেন মণিপুরী নাচের জন্য সঙ্গে বিখ্যাত। মণিপুরী নাচ, যেখানে যে নাচের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী কিন্তু বর্ণনা করা আছে। ঠিক আছে, মণিপুরী নাচে যেখানে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী কিন্তু বর্ণনা করা আছে। মণিপুরী নাচ ভারতের মণিপুর রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নাচ। পরবর্তী প্রশ্ন বলে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা উল্লেখ আছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ, তো সঠিক উত্তর অনুচ্ছেদ 60। অনুচ্ছেদ 60-এ কিন্তু রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা কিন্তু উল্লেখ আছে। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? গায়ত্রী মন্ত্রটি আমরা কোন বেদে দেখতে পাই? তো গায়ত্রী মন্ত্রটি কিন্তু ঋগ্বেদে আমরা দেখতে পাই। গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায়? ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন, আসাদ আলী খান ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো আসাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো তিনি কিন্তু রুদ্রবীণা বাজাতেন। কি বাজাতেন? রুদ্রবীণা। আসাদ আলী খান তিনি রুদ্রবীণা বাজাতেন। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য প্রতিদিন সকালে নিয়ে আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আগামীকাল সকালে আবারও তোমাদের